লেটস থিঙ্ক ফিজিক্স এডুকেশনাল প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। তোমরা অলরেডি জানো যে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের আমরা যে সিরিজ শুরু করেছি, সেই সিরিজে আমরা এখন রয়েছি তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের 4th চ্যাপ্টার তাপের ঘটনাসমূহে। আর এই তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের আজকে আমাদের 5th ক্লাস। আজকে আমরা কি জানবো? আজকে আমরা জানবো তরলের প্রসারণ সম্পর্কে। এই চ্যাপ্টারে মেনলি আমাদের প্রথমের দিকে যেটা আছে সেটা হচ্ছে কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ এবং গ্যাসের প্রসারণ। যার মধ্যে কঠিনের প্রসারণ সেটা আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করে ফেলেছি, শিখে গেছি ওই জায়গাটা। আজকে আমরা স্পেশালি ফোকাস করব কোন জায়গাটাতে? তরলের প্রসারণ সম্পর্কে। এইবার ভালো করে জায়গাটা দেখবে যে তরলের কেবলমাত্র আয়তনের প্রসারণ হয়। কেন হয়? কারণ তরলের নির্দিষ্ট কোনো আকার নেই। তরলকে আমরা যখন যে পাত্রে রাখবো, তরল তখন সেই পাত্রের আকার ধারণ করে নেবে। তার জন্য তরলের প্রসারণ বলতে গেলে তরলের না তো দৈর্ঘ্য প্রসারণ হয়, না তো ক্ষেত্রফল প্রসারণ হয়। তরলের কেবলমাত্র কিসের প্রসারণ হয়? আয়তনের প্রসারণ হয়। তাহলে ফার্স্ট পয়েন্টটাই হচ্ছে এটা যে তরলের কত প্রকারের প্রসারণ হয়। তাহলে তরলের এক প্রকারের প্রসারণ হয়। কি প্রসারণ? সেটা হচ্ছে আয়তন প্রসারণ। কঠিনের কত প্রকারের প্রসারণ হয়? কঠিনের 3 প্রকারের প্রসারণ হয়। কি কি? দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ, আয়তন প্রসারণ। তাহলে কঠিনের 3 প্রকার প্রসারণ হয়, কিন্তু তরলের এক প্রকারেরই প্রসারণ হয়, আর সেটাও হচ্ছে আয়তনের প্রসারণ। ক্লিয়ার এতদূর পর্যন্ত? এইবার ব্যাপারটা হচ্ছে তরলের এই আয়তন প্রসারণকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটাকে আমরা বলি আপাত প্রসারণ, আরেকটাকে আমরা বলি প্রকৃত প্রসারণ। তাহলে তরলের আয়তন প্রসারণকে আমরা কিসের ওপর ভিত্তি করে দুটো ভাগে ভাগ করছি? তরলের নির্দিষ্ট কোনো আকার নেই। তরলকে যদি আমরা গরম করতে চাই বা তাপ দিতে চাই, তাহলে তরলকে কোনো একটা পাত্রের মধ্যে রাখতে হবে। পাত্রটা কঠিন বস্তুর তৈরি। তাহলে যদি আমরা কোনো একটা পাত্রের মধ্যে তরল রেখে তাকে তাপ দিই, তাহলে তরলের প্রসারণের সাথে পাত্রেরও প্রসারণ হয়। পাত্রটা কঠিন বস্তুর তৈরি, তারও তো প্রসারণ হয়। আর আমরা জানি কঠিন বস্তু অপেক্ষা তরলের প্রসারণ বেশি হয়। অর্থাৎ পাত্রটা যতটা বাড়বে তার থেকে তরলটা বেশি বাড়বে। তাই পাত্রের প্রসারণের ওপর ভিত্তি করে, খুব ভালো করে শুনবে, পাত্রের প্রসারণের ওপর ভিত্তি করে তরলের আয়তন প্রসারণকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি কি? একটাকে আমরা বলছি আপাত প্রসারণ, আর একটাকে আমরা বলছি প্রকৃত প্রসারণ। তাহলে তরলের এক প্রকার প্রসারণ হয়, যেটা হচ্ছে আয়তন প্রসারণ। আর তরলের এই আয়তন প্রসারণ দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপাত আয়তন প্রসারণ, আর একটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। কিসের ওপর ভিত্তি করে? পাত্রের প্রসারণের ওপর ভিত্তি করে। কারণ কোনো একটা তরলের নিজস্ব কোনো আকার নেই, তাকে পাত্রের মধ্যেই সবসময় রাখতে হবে। তার জন্য তরলের দু প্রকার প্রসারণ, দু প্রকার আয়তন প্রসারণ, আপাত আয়তন প্রসারণ, প্রকৃত আয়তন প্রসারণ। ক্লিয়ার? আমরা আজকের ক্লাসে ডিটেলে জায়গাটাকে বুঝবো যে আপাত আয়তন প্রসারণ ব্যাপারটা কি, প্রকৃত আয়তন প্রসারণ ব্যাপারটা কি, এদের মধ্যে ডিফারেন্স কি। কারণ এই জায়গাতে বহু স্টুডেন্টের কিন্তু কনফিউশন আছে যে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তুমি যখন পড়েছো বা তুমি যদি জানো জায়গাটা, তাহলে অলরেডি তুমি একটা ইকুয়েশন পাবে যে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ পেতে গেলে পাত্রের প্রসারণ যোগ করতে হচ্ছে, অথচ আমরা বলছি প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম। মানে এই জায়গাটা যখন তুমি পড়বে, রিলেট করার চেষ্টা করবে, এই জায়গাটাতে তোমার কনফিউশন হবে। আরে প্রকৃত প্রসারণ মানে আপাত প্রসারণের সাথে আমি পাত্রের প্রসারণকে যোগ করছি, অথচ আমি বলছি প্রকৃত প্রসারণ তরলের নিজস্ব ধর্ম, এটা পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। তাহলে কিভাবে হচ্ছে? এই কিভাবে হচ্ছে বুঝতে চাইলে তোমাকে আজকের ক্লাসটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর আজকের ক্লাসের লেখার সেরকম কিছু নেই, পুরোটাই কনসেপ্ট বোঝার। তোমাকে ছবিটাকে ভালো করে বুঝতে হবে, যেই ছবিগুলো দিয়ে আমরা ব্যাপারটাকে বুঝবো। ক্লিয়ার? তাহলে চলো শুরু করা যাক। আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স কি, এটাকে বোঝা। তাহলে প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপাত প্রসারণ কি। এবার তুমি যখন আপাত প্রসারণকে ভাববে, শোনো দুটো ব্যাপার। যখন আমরা এই আপাত প্রসারণকে ভাববো, তখন আমরা সাধারণ মানুষ হিসেবে ভাববো। মানে আমি ফিজিক্স কিছু জানি না, আমি ফিজিক্স কিছু পড়িনি, আমি একটা এক্সপেরিমেন্টকে অবজার্ভ করব অ্যাজ এ সাধারণ মানুষ, একজন সাধারণ মানুষ হিসেবে। আর যখন আমরা প্রকৃত প্রসারণকে ভাববো, তখন আমি অসাধারণ মানুষ হয়ে যাব। তার মানে তখন তুমি অলরেডি তাপের প্রসারণ সম্পর্কে জানো, দিয়ে এই ব্যাপারটাকে ভাবতে হবে। তাহলে যখন আমি আপাত প্রসারণ নিয়ে কথা বলবো, তখন তুমি যা জানো সমস্ত কিছু সাইডে রেখে শুধু একজন সাধারণ মানুষ হিসেবে ভাববো যে আপাত প্রসারণ কি। আর যখন প্রকৃত প্রসারণ নিয়ে ভাববো, তখন অলরেডি আবার যারা জানতাম সবকিছু আবার মাথায় সেট করে নেব, দিয়ে ভাববো প্রকৃত প্রসারণ কি। তাহলে প্রকৃত প্রসারণ ভাবতে গেলে
আমি ফিজিক্স পড়ে ব্যাপারটাকে ভাববো, আর আপাত প্রসারণ বুঝতে গেলে আমি সাধারণ মানুষ হিসেবে ভাববো, যে আমি ফিজিক্স কিছু জানি না, আমি সাধারণ মানুষ, আমি ব্যাপারটাকে ভাবছি যে আপাত প্রসারণ কি। তাহলে এটা আগে তুমি মাথায় সেট করে নাও। আপাত প্রসারণ যখন ভাববো আমি সাধারণ মানুষ, আর যখন প্রকৃত প্রসারণ ভাববো তখন আমি কঠিনের প্রসারণ সম্পর্কে জানি, দিয়ে ব্যাপারটাকে ভাববো। কোনো অসুবিধা? চলো তাহলে আমরা প্রথম দেখবো কি আপাত প্রসারণ। তাহলে আপাত প্রসারণ মানে হচ্ছে এখন তুমি সাধারণ মানুষ। আমি তোমাকে একটা এক্সপেরিমেন্ট বলছি, অর্থাৎ একটা ঘটনা বলছি, এটা তুমি একটু অবজার্ভ করবে, মানে তুমি ব্যাপারটাকে দেখবে, লক্ষ্য করবে। একটা পাত্র আছে, এই পাত্রের মধ্যে আমি একটা তরল নিয়েছি, তুমি জল নিতে পারো বা যে কোনো তরল পদার্থ নিতে পারো। তাহলে আমি একটা কি নিয়েছি? তরল পদার্থ নিয়েছি, একটা পাত্রের মধ্যে একটা তরল পদার্থ নিয়েছি। তাহলে এই তরলটার আয়তন কত? তাহলে তুমি বলবে এই তরলের আয়তন হচ্ছে এই যে এই পাত্রের যে এই অংশের আয়তন, এটাই হচ্ছে তরলটার আয়তন। কারণ তরলের নিজস্ব কোনো আয়তন নেই, পাত্রের এই অংশটার যে আয়তন সেটাই হবে তরলটার আয়তন। এইবার আমি কি করলাম? এই পাত্রটাতে তাপ দিলাম, পাত্রটাকে নিয়ে গিয়ে গ্যাসের ওভেনের ওপর আমি নিয়ে গিয়ে বসিয়ে দিলাম। তাহলে কি হবে? আমরা জানি যে তরলের আয়তন এটা, প্রথমে আয়তন এটা আছে। এবার যখনই আমি তাপ দেব তরলের আয়তনটা বেড়ে যাবে, তরলের আয়তনটা বেড়ে যাবে, তরলের আয়তনের প্রসারণ ঘটবে। এবার যেহেতু এই সাইডে বা এই সাইডে তরলটা বাড়তে পারছে না, তার জন্য তরলটা কেবলমাত্র ওপরের দিকে, ওপরের পৃষ্ঠটা আরো ওপরের দিকে উঠে যাবে। অর্থাৎ তরলটা এই পোর্শনটাতে ছিল, এখন আর একটু ওপরের দিকে উঠে যাবে। অর্থাৎ তরলের ওপরের যে পৃষ্ঠটা, সেই পৃষ্ঠটা ধরো আমি বললাম এই জায়গায় চলে এলো, তাহলে এখন আয়তন কত হলো? এখান থেকে এটা। আগে আয়তন কত ছিল? এখান থেকে এটা। তাহলে আয়তনের বৃদ্ধি কত হলো? তুমি বলবে যে এই যে পোর্শনটা, এই পোর্শনটাতে তরলের আয়তনটা বৃদ্ধি হয়েছে। ক্লিয়ার জায়গাটা? আমরা কোনো একটা পাত্রের মধ্যে তরল নিয়েছি, সেই তরলটাকে তাপ দিচ্ছি। তরলটার আগে আয়তন ছিল এটা, এই পুরোটাই হচ্ছে তরলের আয়তন। যখন আমরা তাপ দেব আমরা জানি তরলের আয়তন বৃদ্ধি পাবে। একজন সাধারণ মানুষ হিসেবে তুমি ব্যাপারটাকে ভাবছো, কিন্তু অসাধারণ মানুষ এখনো হওনি, এখন সাধারণ মানুষ হিসেবে ভাবছো। যখনই তাপ দেব তরলটার আয়তন বৃদ্ধি পাবে। এবার তরলটা যেহেতু এদিকে বৃদ্ধি পাচ্ছে না, তার জন্য তরলের ঊর্ধ্ব পৃষ্ঠটা আর একটু ওপরের দিকে উঠে যাবে। তার মানে এখন এই পুরো অঞ্চলটা জুড়ে তরলটা থাকবে। তাহলে তরলের আয়তনের বৃদ্ধি কতটা হলো? তুমি বলবে আগে এই পোর্শনটাতে ছিল, এখন এই পোর্শনে উঠে গেছে, মানে এই অংশটার যে আয়তন সেই পরিমাণ তরলের আয়তনের বৃদ্ধি হয়েছে, অর্থাৎ এইটুকু বৃদ্ধি পেয়েছে। এইটাকে আমরা বলবো তরলের আপাত প্রসারণ। কি বলবো? তরলের আপাত প্রসারণ। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ কি। যখনই আমরা আপাত প্রসারণ বুঝে গেলাম, এবার আপাত প্রসারণ কিভাবে বুঝেছিলাম? সাধারণ মানুষ হিসেবে। যখন প্রকৃত প্রসারণ বুঝবো আমরা কি হিসাবে ভাববো? একদম অসাধারণ মানুষ হিসেবে ব্যাপারটাকে ভাববো। অর্থাৎ এই এক্সপেরিমেন্টটাকে আরো ডিটেলে ব্যাপারটাকে ভাববো। ফিজিক্স না জেনে ভেবেছি এটা ফিজিক্স জেনে ভাববো। দেখো কি কি ডিফারেন্স দেখতে পাচ্ছ। সেই একই রকম ভাবে আমি একই এক্সপেরিমেন্ট করলাম, অর্থাৎ একটা এরকম পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমি কি নিলাম? তরল নিলাম। তরলটা এই পোর্শন জুড়ে আছে, তাহলে তরলের আয়তন কোনটা? এখন তরলের আয়তন কোনটা? তরলের আয়তন হচ্ছে এই অংশটার আয়তন হচ্ছে তরলের আয়তন। আমি কি করলাম? আমি তাপ দিলাম, বাইরে থেকে তাপ দিলাম, বা তুমি বলতে পারো পাত্রটাকে নিয়ে গিয়ে আমি গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিলাম। তাহলে কি হবে? এখন কিন্তু আমি ফিজিক্স জানার পর ব্যাপারটাকে ভাবছি। তাহলে এখন আমি ব্যাপারটাকে এভাবে ভাববো যে তরলের প্রসারণ হবে, তার মানে তরলের ঊর্ধ্ব পৃষ্ঠটা ওপরের দিকে উঠে যাবে। এটা ঠিক কথা, ঠিক যেমনটা আমরা একটু আগে ভাবলাম। তরলের আগে ছিল আয়তন এটা, এখন আয়তন হয়ে যাবে এটা। তাহলে তরলের আয়তনের প্রসারণ কোনটা হবে? এইটা তো তরলের প্রসারণ এটা হবে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তরলের প্রসারণ এখান থেকে এখানে উঠে যাবে, অর্থাৎ তরলের প্রসারণ এটা হবে। কিন্তু আমরা জানি যে তরলটাকে পাত্রের মধ্যে রাখা আছে, তাহলে তরলের প্রসারণের সাথে পাত্রটারও তো প্রসারণ হবে। তার মানে যখনই আমরা তাপ দেব, যখন আমি সূক্ষ্মভাবে বিবেচনা করব ব্যাপারটাকে, তখন দেখব তরলটা উপরে উঠলো, এটা ঠিক, তার সাথে এই যে পাত্রটা, যেই পাত্রের মধ্যে আমি তরলটাকে রেখেছি, এই পাত্রটারও তো বৃদ্ধি হবে, কারণ পাত্রটা কঠিন বস্তুর তৈরি, আর আমরা জানি কঠিন বস্তুকে তাপ দিলে তারও প্রসারণ হয়। তাহলে এই কঠিন বস্তুটাও কি হয়ে যাবে? আকারে বেড়ে যাবে। কঠিন বস্তুটাও আকারে বেড়ে যাবে। এইবার বেড়ে যাওয়ার পর এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা কি এরকম ফাঁকা থাকবে? তরলের একটা ধর্ম আছে, তরল চারিদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তার মানে এই ফাঁকা জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে না, এই ফাঁকা জায়গাটাও এই যে তরলটা আছে এই তরলটা পূর্ণ করে নেবে। এই তরলটা কি করে নেবে? এই ফাঁকা জায়গাটাকেও পূর্ণ করে নেবে। নেবে তো?
এই ফাঁকা জায়গাটাকেও তরলটা কি করবে, পূর্ণ করে নেবে। এইবার যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে তরলের প্রকৃত প্রসারণ কোনটা বা অ্যাকচুয়ালি তরলের প্রসারণ কোনটা, তুমি ভালো করে দেখো তরলটার আগে আয়তন কোনটা ছিল, তরলের আগে আয়তন ছিল এইটুকুটা, এটুকু ছিল তরলের আগে আয়তন। তাপ দেওয়ার পর কি হলো, তরলটা উপরের দিকে বাড়লো আর পাত্রটা 3 সাইডে বাড়লো। 3 সাইডে যতটুকু পাত্রটা বাড়লো সেই অংশটা ফাঁকা নেই, সেই অংশটাও তো এই তরল দ্বারা পূর্ণ হয়ে গেছে, এই তরল দ্বারা সেই অংশটাও কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। তাহলে তরলের প্রসারণ, অ্যাকচুয়ালি তরলের প্রসারণ কতটা হয়েছে, তরলটা কতটা অ্যাকচুয়ালি বেড়েছে, তাহলে সেটা জানতে গেলে আমাকে এই প্রসারণের সাথে এই প্রসারণটা, এই প্রসারণটা, এই প্রসারণটাকে যোগ করতে হবে। হবে তো, তরলের এই প্রসারণের সাথে এই প্রসারণটা, এই প্রসারণটা আর এই প্রসারণটাকে কি করতে হবে, যোগ করতে হবে। যদি যোগ করি তবে আমি বললাম অ্যাকচুয়ালি তরলটা কতটা বাড়লো, তরলের আয়তনের বৃদ্ধি কতটা হলো, আর এটাকেই আমরা বলছি তরলের প্রকৃত প্রসারণ। তাহলে ভালো করে দেখো, প্রকৃত প্রসারণ পেতে গেলে তুমি অ্যাকচুয়ালি কি করছো, এই প্রসারণটাকে আমরা কি নাম দিয়েছিলাম একটু আগে, এই প্রসারণটাকে সাধারণ মানুষ হিসেবে যখন আমরা ভাবছিলাম তখন এই প্রসারণটাকে কি নাম দিয়েছিলাম, আপাত প্রসারণ। আর এই 3 দিকের যে প্রসারণ, অর্থাৎ এই প্রসারণ, এই প্রসারণ আর এই প্রসারণ, এই 3 সাইডের যে প্রসারণ, এই 3টে প্রসারণকে আমরা কি বলছি, পাত্রের প্রসারণ। তার মানে আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণকে যোগ করে দিলেই আমরা কি পাবো, প্রকৃত প্রসারণ। ক্লিয়ার জায়গাটা? তাহলে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, প্লাস পাত্রের প্রসারণ। কোনো অসুবিধা? আর একবার জায়গাটাকে দেখে নিই। প্রথম হচ্ছে আপাত প্রসারণ। আপাত প্রসারণ মানে আমি সাধারণ মানুষ, আমি পাত্রের মধ্যে তরল নিয়ে তাপ দিলাম, যখনই দেখবো তরলটা তরলের ওপরের পৃষ্ঠটা ওপরের দিকে উঠে যাবে। কঠিনের প্রসারণ হবে, কিন্তু সেটাকে খালি চোখে আমি বুঝতে পারবো না, আমি বুঝতে পারবো না যে কঠিনের প্রসারণ হয়েছে। কেন? কারণ কঠিনের প্রসারণ তরল অপেক্ষা অনেক কম। তার জন্য আমার শুধুমাত্র সাধারণ মানুষ হিসেবে আমার এটাই মনে হবে যে তরলের ওপরের পৃষ্ঠটা ওপরের দিকে উঠে গেছে, তাহলে যেটুকু ওপরে উঠে গেল, যেটুকু আয়তনের বৃদ্ধি হলো, সেটাকে বললাম আপাত প্রসারণ। কিন্তু যখন আমি প্রকৃত প্রসারণ ভাবছি, অর্থাৎ ফিজিক্স জানার পর সেম ঘটনাকে যখন আমি অবজার্ভ করছি, তখন আমি দেখছি তরলটা ওপরের দিকে তো উঠে গেছেই, তার সাথে পাত্রটাও তো 3 দিকে বেড়ে গেছে। আর পাত্র যে 3 দিকে বাড়লো সেটা ফাঁকা থাকবে না, সেখানে তরলটা কি হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি তরলের প্রসারণ কতটা হলো, তরল আগে ছিল এইটুকু অংশ জুড়ে, এখন এখানে বেড়ে গেছে, এখানে চলে গেছে, এখানে চলে গেছে, এখানে চলে গেছে, তরলের মোট প্রসারণ কত হলো, অ্যাকচুয়াল প্রসারণ কত হলো, তাহলে এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা, এটাকে আমরা বলেছিলাম আপাত প্রসারণ। আর এই 3 দিকের প্রসারণকে আমরা বললাম পাত্রের প্রসারণ। তাহলে আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণ যোগ করলে তবেই আমরা তরলের অ্যাকচুয়াল প্রসারণ পাই, আর যেটাকে আমরা বলছি তরলের প্রকৃত প্রসারণ। ক্লিয়ার জায়গাটা? তরলের আপাত প্রসারণ কি প্রকৃত প্রসারণ কি, গল্পটা বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো আমরা একটা ফর্মুলা পেলাম। কি ফর্মুলা? অবশ্যই এটা, প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। কেন হয় নিশ্চয়ই এবার বোঝা গেছে। ছবিটাকে অবজার্ভ করো, আর কিছু নয় এখানে। চলো এতদূর পর্যন্ত লিখে নাও। এবার আমরা এখান থেকে দুটো জায়গা বোঝার চেষ্টা করব। কি? একটা হচ্ছে এই আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, আর এই প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। এইটাকে আমরা বোঝার চেষ্টা করব। দেখো তোমাদের মনে অনেকের কনফিউশন আছে যে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, তাহলে প্রকৃত প্রসারণ পেতে গেলে আমাকে পাত্রের প্রসারণ ভাবতে হচ্ছে, অথচ আমি বলছি যে প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। কেন, কিভাবে হচ্ছে, এই জায়গাটাকে বোঝার চেষ্টা করব। ক্লিয়ার? চলো এটা মুছে দিই। তাহলে একটা ফর্মুলা ওটা মনে রেখো যে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এইবার দেখো ভালো করে কি দেখবো আমরা। আচ্ছা এই জায়গাটা, চলো আমরা এখানে কি করব, দুটো ঘটনাকে মানে দুটো আলাদা আলাদা পাত্র নেব। ধরো আমি তোমাকে এখানে একটা পাত্র নিয়েছি, এই জায়গাতেই ধরো আমি একটা পাত্র নিয়েছি, অ্যালুমিনিয়ামের পাত্র, অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়েছি, মানে একটা কন্টেনার, যে কন্টেনারটা অ্যালুমিনিয়ামের তৈরি। তাহলে এই একটা পাত্র যেটা অ্যালুমিনিয়ামের তৈরি, আর এই পাত্রের মধ্যে আমি ধরো 1 লিটার কি যা হোক একটা পরিমাণ জল নিয়েছি, কোনো একটা তরল নিয়েছি, জল সবচেয়ে সহজলভ্য, তার জন্য ধরো আমি জল নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি কি নিয়েছি, জল নিয়েছি।
আর এই পাত্রটা কি দ্বারা তৈরি? এই পাত্রটা কি দ্বারা তৈরি? অ্যালুমিনিয়াম। এটা মুছে দিই। এই পাত্রটা কি দ্বারা তৈরি? অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামের মধ্যে আমি 1 লিটার জল নিয়েছি। ওই একই আয়তনের আমি আর একটা পাত্র নিলাম, যেই পাত্রটা কি দ্বারা তৈরি? লোহার তৈরি। একটা লোহার পাত্র নিলাম। ওই একই আয়তনের আর একটা লোহার পাত্র নিলাম, একই আয়তনের, ঠিক আছে? ওই একই আয়তনের আমি, একই আয়তন হচ্ছে না, বেড়ে যাচ্ছে না, চলো একটু কমিয়ে দিই। ওই একই আয়তনের আমি একটা লোহার পাত্র নিলাম, আর সেই সমপরিমাণ জল এখানেও নিলাম, সমপরিমাণ জল এখানেও নিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই এত দূর পর্যন্ত। তাহলে আমি কি করেছি? দুটো আলাদা আলাদা কন্টেনার নিয়েছি, একটা অ্যালুমিনিয়ামের তৈরি, একটা লোহার তৈরি। দুটোর আয়তন সমান এবং দুটোতে সমপরিমাণই জল নিয়েছি, কোনো একটা তরল নিয়েছি, আমরা জল দিয়েই বুঝি। ঠিক আছে, আমরা কি জানি? দেখো, আমরা কিন্তু অলরেডি জানি লোহার প্রসারণ অপেক্ষা অ্যালুমিনিয়ামের প্রসারণ কি হয়? বেশি হয়। লোহার প্রসারণ অপেক্ষা অ্যালুমিনিয়ামের প্রসারণ বেশি, কারণ আমরা যে পড়েছিলাম একদম সেকেন্ড ক্লাসে যে লোহা অপেক্ষা অ্যালুমিনিয়ামের প্রসারণ বেশি, প্রত্যেকটা ধাতুর প্রসারণ সমান না। তাহলে অ্যালুমিনিয়ামের পাত্রটার প্রসারণ লোহার পাত্রটা অপেক্ষা বেশি হবে। তার মানে এই অ্যালুমিনিয়ামের পাত্রটা বেশি পরিমাণ বৃদ্ধি পাবে চারিদিকে। ধরো আমি ধরে নিচ্ছি এতটা পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ওই অ্যালুমিনিয়ামে যখনই আমি তাপ দেবো, আমি কিন্তু তাপ দেওয়ার পরের ঘটনা বলছি, যখনই এরকম দুটো পাত্র নিয়ে দুটো পাত্রতেই আমরা তাপ দেব সমপরিমাণ, তখনই দেখবো যে এই অ্যালুমিনিয়ামের পাত্রটা বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণ অ্যালুমিনিয়ামের প্রসারণ কি হয়? বেশি হয়। আর ওদিকে ওই লোহার পাত্রটা একটু কম পরিমাণ বাড়বে। কেন? কারণ লোহার প্রসারণ কম, এটা আমরা অলরেডি জানি। তাহলে লোহার পাত্রটা একটু কম পরিমাণ বাড়বে। এটা নিয়ে কোনো সমস্যা নাকি আগে বলো, যেটা আমি বলতে চাইলাম যে যেহেতু অ্যালুমিনিয়ামের প্রসারণ বেশি, অ্যালুমিনিয়ামের পাত্রটা তাপ দেওয়ার পর বেশি বাড়বে, লোহার প্রসারণ কম, তাপ দেওয়ার পর লোহার পাত্রটা একটু কম পরিমাণ বাড়বে। ক্লিয়ার? কোনো অসুবিধা? এইবার আমি এখানেও যতটা পরিমাণ জল নিয়েছি, এখানেও ততটা পরিমাণই জল নিয়েছি, আর দুজনাকেই সমান পরিমাণ তাপ দিয়েছি, দুজনাকেই সমান পরিমাণ তাপ দিয়েছি। ভালো করে দেখবে কিন্তু জায়গাটা, ভালো করে দেখো। তার মানে এই যে পাত্রটা আছে, এই যে জলটা, এই জলের প্রসারণ ঘটবে, আর এই জলটা উপরেও বৃদ্ধি পাবে, এই সাইডের ফাঁকা জায়গাগুলোও দখল করে নেবে। উপরের দিকে যেমন বৃদ্ধি পাবে, তেমন এই সাইডের ফাঁকা জায়গাগুলোও দখল করে নেবে। তাহলে আমি ধরে নিলাম এই পাত্রটার এই তরলটা এরকম উপরের দিকে বৃদ্ধি পেয়ে এখানে চলে এলো, অর্থাৎ এইটুকু প্রসারণ হলো, এটুকু প্রসারণ হলো। তার সাথে ফাঁকা জায়গাটাতেও তো তরলটার প্রসারণ হবে, মানে ওই যে তরলটা বা জলটা এই ফাঁকা জায়গাটাও দখল করে নেবে। ঠিক আছে, তাহলে এই ফাঁকা জায়গাটাও কি করলো? জলটা দখল করে নিল, এই তিন সাইডের ফাঁকা জায়গাটাও জলটা দখল করে নিল, আর তার সাথে সাথে তরলটা ওপরের দিকেও বেড়ে গেল। তাহলে এটা হচ্ছে আপাত প্রসারণ, আর এই তিন দিকটাকে যোগ করে এর সাথে যদি আমরা টোটালটা চার দিকটাকে যোগ করি তাহলে পাবো প্রকৃত প্রসারণ। এটা আমরা অলরেডি বুঝে গেছি। এইবার ভাবো, যেহেতু অ্যালুমিনিয়ামের এই সাইডগুলো বেশি বেশি বৃদ্ধি পেয়েছে, তার জন্য ওপরের দিকে একটু কম বৃদ্ধি পাবে। কিন্তু লোহার ক্ষেত্রে দেখো, লোহার ক্ষেত্রে এই যে আগে তরলটা ছিল এখানে, এখন তরলটা হয়তো উঠে যাবে এই জায়গাটাতে, অনেকটা পরিমাণ উপরের দিকে উঠে যাবে। তার মানে লোহারটা এই জায়গা থেকে এই জায়গায় উঠে যাবে, আর অবশ্যই এই ফাঁকা জায়গাটাও লোহাটা দখল করবে। আমি আসছি, 1 মিনিট ওয়েট করো। আগে ছবিটা ভালো করে বুঝে নিই, আগে ছবিটাকে ভালো করে এঁকে নিই, তারপরে আমি এক্সপ্লেন করছি যে কিভাবে জায়গাটা হচ্ছে। তাকাও ভালো করে। তাহলে দুই ক্ষেত্রেই আমি অ্যাকচুয়াল প্রসারণটাকে দেখলাম, যে তামার পাত্রেরও এই তিন দিকে প্রসারণ হয়েছিল, আবার ওপরের দিকে প্রসারণ হয়েছিল, আবার লোহার পাত্রটারও তিন দিকে প্রসারণ হয়েছে, ওপরের দিকে প্রসারণ হয়েছে। আর আমরা জানি অ্যালুমিনিয়ামের পাত্রটার প্রসারণ বেশি, লোহার পাত্রটার প্রসারণ কম। ভালো করে দেখো, যেহেতু অ্যালুমিনিয়াম তিন সাইডে বেশি বেড়েছে, তার জন্য ওপরের দিকে কম বৃদ্ধি পাবে, আর যেহেতু লোহার তিন সাইডে কম বৃদ্ধি পেয়েছে, তার জন্য ওপরের দিকে বেশি বৃদ্ধি পাবে। পাবে তো? হ্যাঁ না না? ভাবো ব্যাপারটাকে একটুখানি। অ্যালুমিনিয়াম তিন সাইডে বেশি বেড়ে গেছে, তার জন্য ওপরের দিকের উচ্চতাটা একটু কম বৃদ্ধি পাবে, কারণ তিন সাইডেও তো সেই জল দ্বারাই ভর্তি হতে হচ্ছে, এই তিন সাইডটাতেও তো সেই জলই দখল করে নিচ্ছে। তাহলে যেহেতু এই দিকগুলোর প্রসারণ বেশি হয়ে গেছে, অ্যালুমিনিয়ামের পাত্রটা এদিকে বেশি বেড়ে গেছে, তার জন্য ওপরের দিকে কম বৃদ্ধি পাবে। অন্যদিকে লোহার পাত্রটার ক্ষেত্রে যেহেতু এই তিন দিকে কম পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার জন্য ওপরের দিকে বেশি বৃদ্ধি পাবে। ক্লিয়ার জায়গাটা? আর এই উপরের দিকে যে পরিমাণ বৃদ্ধি পাই তাকেই আমরা কি বলি? আপাত প্রসারণ।
সিমিলারলি এই লোহার পাত্রের আপাত প্রসারণ মানে হচ্ছে এইটা, অ্যালুমিনিয়ামের পাত্রের আপাত প্রসারণ মানে হচ্ছে এটা। তাহলে দেখো যে এই আপাত প্রসারণ অ্যালুমিনিয়ামের পাত্রে যা লোহার পাত্রে কিন্তু সেটা নয়, ডিফারেন্ট। লোহার পাত্রে আপাত প্রসারণ বেশি বলে মনে হচ্ছে, আর অ্যালুমিনিয়ামের পাত্রটাতে আপাত প্রসারণ কম বলে মনে হচ্ছে। কেন? কারণ অ্যালুমিনিয়াম 3 দিকে বেশি বেড়ে গেছে তাই ওপরে কম বেড়েছে, আর লোহার পাত্র 3 দিকে কম বেড়েছে বলে ওপরের দিকটাতে বেশি বেড়েছে। তার মানে আপাত প্রসারণটা নির্ভর করছে পাত্রের প্রসারণের ওপর। পাত্রের প্রসারণ যদি বেশি হয় তাহলে আপাত প্রসারণ কম হবে, আর পাত্রের প্রসারণ যদি কম হয় তাহলে আপাত প্রসারণ বেশি হবে। হ্যাঁ, তো ক্লিয়ার জায়গাটা? চলো তাহলে এটা কি আমরা নোট বলে লিখবো। কি বলে লিখবো? নোট। কি নোট লিখবো? প্রথম যে আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। দেখো ছবিটার দিকে তাকালেই তুমি বুঝতে পারবে, পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। কি? আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে। অবশ্যই যদি পাত্রের প্রসারণ বেশি হয় তাহলে উপরের দিকের প্রসারণ কম হবে, মানে আপাত প্রসারণ কমে যাবে। আর যদি পাত্রের প্রসারণ কম হয় তাহলে আপাত প্রসারণ বেড়ে যাবে। কিন্তু প্রকৃত প্রসারণ মানে কি? প্রকৃত প্রসারণ মানে হচ্ছে আমাকে এই প্রসারণ অর্থাৎ আপাত প্রসারণ এবং এই 3 দিকের যে পাত্রের প্রসারণ এগুলোকে যোগ করতে হচ্ছে। মানে প্রকৃত প্রসারণ পেতে গেলে আমাকে চারিদিকের প্রসারণটাকে যোগ করতে হচ্ছে। তাহলে এক্ষেত্রেও চারিদিকের প্রসারণ যোগ করতে হবে, এক্ষেত্রেও চারিদিকের প্রসারণকে যোগ করতে হবে। এবার যেহেতু এটা 3 সাইডে বেশি বেড়েছে বলে ওপরে কম বেড়েছে, আর এখানে 3 সাইডে কম বেড়েছে বলে ওপরে বেশি বেড়েছে। কিন্তু যদি আমি যোগ করি এই ওপরের বৃদ্ধি, এই সাইডের বৃদ্ধি, এই সাইডের বৃদ্ধি, এই সাইডের বৃদ্ধি, তাহলে যা মান পাবো এক্ষেত্রেও দেখো এই সাইডের বৃদ্ধি, এই সাইডের বৃদ্ধি, এই সাইডের বৃদ্ধি, এই সাইডের বৃদ্ধি টোটাল করলে একই মান পাবো। কারণ কি? কারণ হচ্ছে মোট বৃদ্ধিটা তো সমান হবে। কোনো একটা প্রকৃত প্রসারণ মানে হচ্ছে আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এবার যেহেতু এদিকে বেশি বেড়েছে বলে এদিকে কম বেড়েছে, কিন্তু মোট করলে যা পাবো এটার ক্ষেত্রেও তো মোট করলে তাই পাবো। ব্যাপারটা তো সেই একই। যেহেতু এদিকে বেশি বেড়েছে এর ওপরটা কম বেড়েছে, এটা ঠিক কথা। ওর কম বেড়েছে বলে ওপরের দিকটা বেশি বেড়েছে, কিন্তু যদি আমি মোট বার করি, টোটাল ক্যালকুলেট করি, তাহলে টোটাল ক্যালকুলেট করলে এটার ক্ষেত্রেও যা হবে এটার ক্ষেত্রেও তাই হবে। তার মানে প্রকৃত প্রসারণ মানেই তো এই টোটাল প্রসারণটা, চারিদিকের প্রসারণটা। তাহলে এই প্রকৃত প্রসারণ কিন্তু পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। পাত্র যদি কম বাড়ে তাহলেও প্রকৃত প্রসারণ যা হবে, পাত্র যদি বেশি বৃদ্ধি পায় তাহলেও প্রকৃত প্রসারণ তাই হবে। কারণ প্রকৃত প্রসারণ মানে হচ্ছে টোটাল চারিদিকের প্রসারণ। ক্লিয়ার? তাহলে এখান থেকেই আমরা সেকেন্ড পয়েন্ট লিখব যে প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। ক্লিয়ার? আর একটা পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, যেটা অলরেডি আমরা প্রথমেই পেয়ে গেছি, যে প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। দেখো এই জায়গাতে কোনো সমস্যা আছে না নেই? পাত্রের প্রসারণ। তাহলে এই তিনটে তোমাকে আগে বুঝতে হবে। তাহলে কি কি বুঝলাম আজকে আমরা দেখলাম অ্যাকচুয়ালি প্রকৃত প্রসারণ কি, আপাত প্রসারণ কি। আপাত প্রসারণ মানে কি? পাত্রের প্রসারণটাকে না ভেবে তরলের যে প্রসারণ হয় তাকে আমরা বলছি আপাত প্রসারণ। আর প্রকৃত প্রসারণ কি? পাত্রের প্রসারণটাকে ভেবে, অর্থাৎ আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণ যোগ করলে তরলের যে প্রসারণ হয় তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি প্রকৃত প্রসারণ। ক্লিয়ার? আর সেখান থেকে আমরা এই মেন পয়েন্টগুলো পেলাম যে আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে, কিন্তু প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। আর প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে ভালো করে দেখো, প্রকৃত প্রসারণ পেতে গেলে আমাকে পাত্রের প্রসারণ যোগ করতে হয় ঠিকই, কিন্তু প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করে না। ক্লিয়ার জায়গাটা? কোনো অসুবিধা? যদি কোনো অসুবিধা থাকে এরপরেও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই জায়গায় অসুবিধা আছে। ঠিক আছে? তাহলে অবশ্যই
যদি তোমার কোনো প্রবলেম থাকে এই জায়গাটা বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করবে যে স্যার এই জায়গাটা আরেকবার এক্সপ্লেন করুন, তাহলে অবশ্যই আমরা অন্য কোনো ক্লাসে এটাকে এক্সপ্লেন করব। চলো তাহলে আমরা ফাইনালি কি দেখলাম, তরলের আজকে আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ সম্পর্কে বুঝলাম, অর্থাৎ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। আর সেখান থেকে 3টে নোটস দেখলাম, যে একটা হচ্ছে আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করছে, কিভাবে করছে সেটাও বুঝেছি, আর প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করছে না, কিভাবে কেন করছে না সেটাও আমরা বুঝেছি। আর ফাইনালি পেয়েছিলাম প্রকৃত প্রসারণ পেতে গেলে আমাকে আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণকে যোগ করতে হবে। এইবার যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা তো বুঝে গেছি, কিন্তু সংজ্ঞাটাও তোমাদের জানতে হবে যে আপাত প্রসারণ কাকে বলে আর প্রকৃত প্রসারণ কাকে বলে। দেখো সংজ্ঞাটা লেখা আছে কি না, পাত্রের প্রসারণকে উপেক্ষা করে মানে বাদ দিয়ে, তাহলে পাত্রের প্রসারণকে বাদ দিলে তরলের যে প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ বলে। তাহলে পাত্রের প্রসারণটাকে নিয়ে আমি ভাবলামই না, সাধারণ মানুষ হিসেবে যখন ভাবলাম তখন শুধুমাত্র তরলের যে প্রসারণ হলো সেটাকে আমরা বলছি আপাত প্রসারণ। কিন্তু প্রকৃত প্রসারণ ব্যাপারটা কি, প্রকৃত প্রসারণ মানে হচ্ছে, দেখো লেখা আছে আপাত প্রসারণের সাথে পাত্রের প্রসারণ যোগ করলে তরলের যে প্রসারণ হয় তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে। তাহলে প্রকৃত প্রসারণ মানে কি, উপরের প্রসারণ অর্থাৎ আপাত প্রসারণের সাথে পাত্রের যে 3 দিকের প্রসারণ সেটাকেও যোগ করতে হবে, তাহলে যে প্রসারণ পাবো সেটাকে আমরা বলবো প্রকৃত প্রসারণ। এই গেল সংজ্ঞা, তুমি তোমার বই থেকে সংজ্ঞাগুলো করে নিতে পারো বা এখান থেকে লিখে নিতে পারো যে আপাত প্রসারণ কাকে বলে এবং প্রকৃত প্রসারণ কাকে বলে। আশা করি পুরো কনসেপ্টটা বোঝা গেছে যে এদের মধ্যে ডিফারেন্স কি, কেন একটা পাত্রের উপর নির্ভর করছে, কেন প্রকৃত প্রসারণ পাত্রের উপর নির্ভর করছে না, কেন আপাত প্রসারণ পাত্রের প্রসারণের উপর নির্ভর করছে। এই জায়গাটা আশা করি বোঝা গেছে। এই জায়গাটার কনসেপ্টটা একটু ক্রিটিক্যাল ছিল, আমরা অনেকেই এই জায়গাটা কি করতাম, স্কিপ করে যেতাম, মুখস্থ করে নিতাম, কিন্তু মুখস্থ না, আমাদের ব্যাপারটাকে বুঝতে হবে। তাহলে চলো আজকে আমরা প্রসারণ নিয়ে আলোচনা করলাম, ঠিক পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রসারণ গুণাঙ্ক নিয়ে আলোচনা করব, অর্থাৎ আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে। সুস্থ থাকো এবং শিখতে থাকো, ভালো থাকো।